সেলিমদা, আপনার কাছে আমার যেটা প্রথম প্রশ্ন, যে এই বিধানসভা নির্বাচনে হাওয়া কীরকম বুঝছেন? আসলে নির্বাচনে যেরকম হাওয়া তুলে ভোট পার করার চেষ্টা করা হয়, এবারও সে চেষ্টা হয়েছে, কিন্তু এবার কোনো নির্বাচন কোনো হাওয়ায় হবে না। একেবারে ভূমি স্তরে মানুষ যে সমস্যার সম্মুখীন, তার রুটি রুজি, তার কাজ কারবার, তার জ্বালানি, তার সবজি শাক সবজি, তার ভাত রুটির সমস্যা যেরকম আছে, তার ছেলে মেয়েদের কাজের প্রশ্ন আছে, বাচ্চাদের স্কুলের প্রশ্ন আছে, বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রাইমারি স্কুল পর্যন্ত চৌপাট হয়ে গেছে, তার স্বাস্থ্য রক্ষার বিষয় আছে, চিকিৎসার ব্যাপার আছে, ওষুধের দামের বিষয় আছে, যোগাযোগ গণপরিবহন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সেটা একটা নিরাপদে যাবে, অল্প খরচায় যাবে, এসব উঠে গেছে। সরকারি পরিবহন ব্যবস্থা, তো ট্রাম হোক, সরকারি বাস হোক, এমনকি রেল যেটা সাধারণ মানুষকে পরিবহন করে, সেগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। একদিকে বন্দে ভারত নিয়ে চিৎকার করা হচ্ছে, কিন্তু অন্যদিকে সাধারণের যাতায়াতের ব্যাপারটা অগম্য হয়ে উঠছে। তৃতীয়ত, এই দাঙ্গা হাঙ্গামা, মন্দির মসজিদ, রথযাত্রা, পরিবর্তন যাত্রা এসব অনেক করার চেষ্টা হয়েছে, কিন্তু হয়নি। আসলে হাওয়া না হয়ে আবহাওয়া দিয়ে হবে। আবহাওয়া ফার্সি শব্দ, তো মানে হচ্ছে জল এবং বায়ু। আমাদের বায়ু পর্যন্ত দূষণ হচ্ছে, পরিবেশটা নষ্ট হয়েছে, শীতকালে নিঃশ্বাস নিতে পারছিল না লোকে। দিল্লিতে আমরা দেখেছিলাম ডবল ইঞ্জিনের সরকার, পুরসভা তাদের বিদেশি কোম্পানি নিয়ে এসে ল্যাম্পপোস্টে, যেখানে ভিআইপিরা থাকে, সেখানে অক্সিজেন ছাড়াচ্ছিল বাজারে। পলিউশন এমন, বাকি লোকেদের কী অবস্থা হবে? আমাদের কলকাতার অবস্থা তাই। আমাদের নদীগুলো, আমাদের টিলাগুলো, আমাদের ঝর্ণাগুলো, আমাদের জলাশয়গুলো, আমাদের এই ইস্ট ক্যালকাটার যে ফুসফুস জলাভূমি, এই সব লুট হচ্ছে। দৌচাপাচামি বলো আর আরাওয়ালি বলো, সবটাই হচ্ছে খিদে, এমন পাথরের খিদে। উন্নয়নের নাম করে বিজেপি আর তৃণমূল এমন একটা অবস্থা করেছে যে গোগ্রাসে গিলছে, তার উপরে তোলাবাজি, কালো টাকা, মানুষ জর্জরিত। আমরা সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, এবং মানুষ এই জন্যই আমরা ইশতেহার রাজ্যের যেরকম হবে বামফ্রন্টের, তেমনি বিধানসভা ভিত্তিক, পাড়া ভিত্তিক মানুষের কী দাবি আছে, সেই দাবিগুলোকে উত্থাপন করছি। কোনো গ্র্যান্ড নেগেটিভ না, একেবারে রুটি রুজির প্রশ্ন, জীবন জীবিকার প্রশ্ন। আর সেটা হলে কি হয়, ওই মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, আমিষ নিরামিষ এইসব বলে মানুষকে ভাগ করে, যেগুলো দূরবর্তী বিষয়। আসলে যখন খাদ্যের প্রশ্ন আসে, তখন আমিষ নিরামিষ প্রথমে আসে না, তখন খাদ্যের অধিকারের প্রশ্ন আসে। যখন শিক্ষার অধিকারের প্রশ্ন আসে, তখন ভাষা অন্তরায় হয় না, তখন হচ্ছে শিক্ষা বেসিক যেটা, সেইগুলোই নষ্ট হচ্ছে। যেমন চিকিৎসার দাবি আসে, তখন দাঁড়িয়ে ডাক্তারের ধর্ম নিয়ে প্রশ্ন হয় না, ওষুধের দাম নিয়ে, এবং যে চেক আপগুলো করে ডাক্তার, সে দেয় ডায়াগনস্টিক সেন্টারে, তার রেট নিয়ে প্রশ্ন হয়। অপারেশন থিয়েটারে যখন বেড পাওয়া যায় না, সেটা তখন মন্দির মসজিদ সেখানে খুব একটা উপকারী হয় না। মন্দির মসজিদ নিজের জায়গায় থাকবে, কিন্তু ভোটের সময় এই বিষয়গুলো যাতে সামনে আসে, বামপন্থীরা সেই চেষ্টাই করেছেন। সেলিমদা, এই জায়গাটা আমি একটা প্রাসঙ্গিক প্রশ্ন আমার কাছে আসছে, যে এই প্রথম আমরা দেখেছি যে হিন্দুত্বের ন্যারেশন আমাদের রাজ্যে খুব শক্তিশালীভাবে উপস্থিত করা হচ্ছে। এবং আপনি হয়তো ভাববেন যে আমি বিজেপির কথা বলছি না, আমি একা বিজেপির কথা বলছি না, আমি আপনাকে একটা নির্দিষ্টভাবে বলছি যে এই প্রথম আমাদের রাজ্যে এবং ভারতবর্ষেও এই প্রথম সরকারি কোষাগারের টাকায় কিন্তু আমাদের রাজ্য সরকার একটা গোটা মন্দিরও নির্মাণ করে ফেলেছে, দীঘার জগন্নাথ মন্দির। যদিও ওটা কাগজে কলমে দেখানো আছে একটা ফেসিলিটি সেন্টার বলে, কিন্তু সরকারি বিজ্ঞাপন যেটা পাতা জোড়া বেরিয়েছিল, সেখানে ওটা জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন বলেই উল্লেখ করা হয়েছে। এই প্রশ্ন আপনি যথার্থভাবেই করেছেন, এবং প্রশ্ন থেকে এটা ফুটে উঠেছে যে যে হিন্দুত্ববাদী রাজনীতি বা ধর্মাশ্রিত এইটা কতটা কাজ করবে, সেইটা দেখা যাচ্ছে যে তার নির্মাণ, ধর্মাশ্রিত রাজনীতির নির্মাণ যেমন বিজেপি করছে, আরএসএস করছে, তেমনি তৃণমূল কংগ্রেসও পিছপা হচ্ছে না। ওরা একটা রাম মন্দির নির্মাণ করে লোকসভা পার করতে চেয়েছিল, মমতা যে তিনটে মন্দির, মহাকাল, দুর্গাঙ্গন, তারপরে হচ্ছে জগন্নাথ, কায়দা কানুন করছেন, কিন্তু আসলে যেখানে হাসপাতাল, স্কুল, কলেজ হওয়ার কথা, রাস্তাঘাট, বাঁধ হওয়া উচিত, গঙ্গা ভাঙন প্রতিরোধ করা উচিত, নদীতে আরও বেশি পরিশ্রুত করা উচিত, তার নাব্যতা বাড়ানোর দরকার আছে, তার বদলে সরকার গণপরিবহনের বদলে গণহারে মন্দির তৈরি করছে বা মসজিদ তৈরি করবে। এটা তো বড় কিছু নয়। এটা কেন করতে হচ্ছে? তার মানে ইফ ইউ কান্ট বিট দেম, জয়েন দেম। তাই বিজেপিকে বা আরএসএসকে তার যে পরিকল্পনা, যে ফাঁসিবাদী যে কর্মসূচি, হিন্দুবাদী রাষ্ট্র তৈরি করা হিন্দুত্বের নামে, সেখানে তুমি
তার প্রতিবাদ না করে আদর্শগতভাবে মতাদর্শ তার বিরুদ্ধে না লড়ে ইউ জয়েন দেন, তুমি তাদেরই ব্যান্ডওয়াগনে চড়ে বসলে, সেই গাড়িতেই চড়ে বসলে যে গাড়িটা আরএসএস টানছে। এইটা আমরা প্রথম থেকে বলছিলাম এবং বাংলার মানুষরা বুঝতে হবে, তারা এটা জানতেন, তারা এটা জানেন। মাঝখানে একটু হই করে গত দুটো নির্বাচনে এই বিভাজনের রাজনীতি করে, ধর্মাশ্রিত রাজনীতি করে হয়েছে। তো তুমি দেখো, হুমায়ুনের বাবরি মসজিদ করেই সব মুসলমানকে নিয়ে গেছে তা নয়, লোকে এসআইআর নিয়ে বেশি প্রতারিত মনে করছে এবং সেই অধিকার, ভোটাধিকার, যেটা গণতান্ত্রিক অধিকার, যেটা সাংবিধানিক অধিকার, যেটা ইউনিভার্সাল, সর্বজনীন, সেটা নিয়ে বেশি ব্যথিত, চিন্তিত বা হচ্ছে আতঙ্কিত বা হচ্ছে লড়াইয়ের ময়দানে আছে। একইভাবে মমতাকে 3টে মন্দির কেন বলতে হলো? জগন্নাথ মন্দির করে গোটা বাংলাকে সে নাড়াতে পারেনি, মিদনাপুরে মনে করেছিল কিছুটা হবে। তাহলে ওখানে গিয়ে উত্তরে যখন বিপর্যয় হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের, মানুষের ঘর বাড়ি দেওয়ার ব্যাপারে, বাঁধ নির্মাণের বদলে, জঙ্গলকে আবার পুনর্নির্মাণ করার বদলে তিনি বললেন আমি মহাকাল মন্দির করব। আবার সেখানে তার উত্তরবঙ্গে যদি কিছু আপিল থেকেও থাকে সীমিত, তাহলে এটা মধ্য কলকাতা, মধ্য ভারতে নয়, মধ্য বাংলায় নয়, তো সেখানে এসে বলছেন দুর্গাঙ্গন করব নিউ টাউনে। আচ্ছা, নিউ টাউনটা পরিকল্পিত শহর গড়ে তোলা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে বিজনেস, ট্রেড, কমার্স হাব হবে, আবার বাসস্থান হবে, নতুন একটা পরিকল্পিত শহর হবে। সেখানে দাঁড়িয়ে সরকারি পয়সায়, হিটকোট টাকায় যদি জমিতে, যদি যেখানে আইটি করার কথা, সেখানে যদি আইটি হাব করার কথা, সেখানে যদি এইসব করা হয়, সেটা মানুষ কেন নেবে? বাংলা মানুষ সেটা মেনে নিতে পারে না। এবার মেনে নিতে পারে না বলেই তো যখন হিন্দুত্বের নামে আরএসএস, যখন রাম মন্দিরের নামে, যখন কারসেবার নামে রথযাত্রা করেছিল, সেই 90-এর দশকে বাংলার মানুষ কিন্তু এই সাম্প্রদায়িক উন্মাদনায় মাতেননি, যার ফলে ওরা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বাংলা ভাষা বা নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে বাংলাদেশি জিহাদি এসব ক্যাম্পেইন করেছে। আর মমতাকে, বিজেপিকে নিয়ে সেখানে রাজনীতি করার বদলে উনি একটু সিদ্দিকুল্লাহ বরকতিকে নিয়ে একটু মুসলমান সাজার চেষ্টা করলেন। তাহলে এটা হচ্ছে রাজনৈতিক পজিশন, কিন্তু এটা নিতে বাধ্য হলেন কেন? কারণ হিন্দুত্ববাদী রাজনীতিকে দিয়ে সরাসরি বিজেপির সঙ্গে গিয়ে তিনি বাংলা দখল করতে পারবেন না। তার বদলে একটু মাওবাদীদের নিয়ে, একটু অন্য বামপন্থীদের নিয়ে, একটু গোলাপি খামে তিনি চেষ্টা করলেন তার প্রতিক্রিয়ার রাজনীতি করতে। এখন সে মুখোশটা খুলে গেছে। এই মুখোশটা খুলে যাওয়ার ফলে আমার মনে হয় না, যদিও মনের মধ্যে বিষ ঢালছে, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সিরিয়াল, সিনেমা, সব মাধ্যমকে ব্যবহার করে মানুষের মনকে বিষাক্ত করছে। আমরা দেশভাগের শিকার হয়েছি, আমরা ছিন্নমূল মানুষের এখনও সমস্যার সমাধান হয়নি, সেখানে দাঁড়িয়ে নতুন করে মানুষকে নিজ দেশে পরবাসী করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা সেলিম দা, এইটা কি আপনার মনে হয় না যে ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলি যে কংগ্রেস এবং বামপন্থীদের যে জোট ছিল আগের দুটো বড় নির্বাচনে, এই নির্বাচনে সেই জোটটা যদি থাকতো, তাহলে পরে ধর্মনিরপেক্ষ শক্তি আরেকটু বেশি কনসলিডেট করার জায়গা পেত? প্রথমত জোট বা ফ্রন্ট হচ্ছে বামপন্থীদের একটা নির্দিষ্ট রাজনীতির ভিত্তিতেই জোট করা হয়। আমরা আসন রফা করেছিলাম বা সমঝোতা করেছিলাম গত দুটো বিধানসভা নির্বাচনে। এবারও মানুষ সেটাই চাইছিলেন এবং চাইছেন, কিন্তু সেখানে এআইসিসি বা পিসিসি তারা সিদ্ধান্ত নিল অন্যরকম। আমরা চেয়েছিলাম বিজেপি তৃণমূল বিরোধী মানুষের যে মননের মধ্যে যে আস্থা তৈরি হচ্ছে, ভরসা তৈরি হচ্ছে, সেটাকে আরও দৃঢ় করা যায় যদি আমরা সবাই একসঙ্গে লড়াই করতে পারি। কিন্তু সেখানে কংগ্রেস আদারওয়াইজ সিদ্ধান্ত নিল, তাতে কোনো একটা লাভ হলো না। কংগ্রেস দলের অবস্থা তুমি দেখে বুঝতে হবে রাজ্যে, যে তারা বিজেপি তৃণমূল বিরোধী যে ঐক্যের সামগ্রিক বাতাবরণ তৈরি হচ্ছিল তার থেকে নিজেকে বিচ্ছিন্ন করলো। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ কর্মী, বুথ স্তরের কর্মী সমর্থকরা তারা কিন্তু নিজেদেরকে বিচ্ছিন্ন করছেন না। তারা এই যে এখন দেখবে বামফ্রন্টের নেতৃত্বে আইএসএফ এবং সিপিআইএমএল নিয়ে এবং আরও অনেক সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের সহযোগিতায় আমরা যারা সামাজিক ন্যায়ের কথা বলে, যারা পরিবেশের কথা বলে, যারা মানবাধিকারের কথা বলে, যারা ভোটাধিকারের কথা বলছে, লড়াই করছে, তাদেরকে নিয়ে যে বৃহত্তর ঐক্য গড়ে উঠেছে, সেখানে কংগ্রেসের সমর্থকদেরও আমরা ওই ভাব বুঝতে পারছি, মনোভাব বুঝতে পারছি, তারাও সামিল হচ্ছেন বা সামিল হতে উন্মুখ আছেন। আচ্ছা, বামপন্থী শরিকদের অনেকে আইএসএফের ইনক্লুশনটা নিয়ে আপত্তি করছেন, বিশেষ করে আরাবুলের মতো যে চরিত্র আইএসএফ অ্যাকোমোডেট করেছে তার তালিকায়, এবং এটা আপনারাও বিরোধিতা করেছিলেন, কিন্তু আইএসএফ তো সেসব দিয়ে আরাবুলকে ছাড়লো না। এটার কোনো প্রতিক্রিয়া পড়বে? বিষয় আছে। এক, আমরা যখন বাম ফ্রন্টের শরিকরাও যখন আসন সমঝোতা করি, নিজেদের মধ্যে আসন বরাদ্দ করি, সেখানে প্রার্থী যে যার নির্দিষ্ট দল, এটা বিয়ানদা বারবার বলেন বামফ্রন্টের চেঞ্জ হয়, এটাই ট্র্যাডিশন, এটাই নাকি ট্র্যাডিশন যে দল প্রার্থী ঠিক করবে আর আমরা বামফ্রন্ট আসন সমঝোতা করবে। সুতরাং আমরা আইএসএফকেও বলেছি, শুধু একটা আরাবুল নয়, এরকম 2-3 জন প্রার্থী আছে যেটাকে নিয়ে ভীষণ অস্বস্তিকর পরিস্থিতি। আরাবুল হাই প্রিস্ট। আবার অন্যদিকে হচ্ছে না, সেটা বেশি মিডিয়া হাইপ আছে বলে,
আমাদের ভেতরে বাইরে এরম শক্তি আছে, দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি, নানান এজেন্সি আছে যারা এই ঐক্য গড়ে ওঠার ক্ষেত্রে অন্তরায় তৈরি করতে চায়। তারাই কিছু কিছু একটু স্পার্ক এদিকে ওদিকে করার চেষ্টা করছে, কিন্তু সেটা মানুষের ঐক্যের জায়গায় যে মনোভাব তৈরি হয়েছে সেটা এগুলো খুব একটা বাধা তৈরি করবে বলে আমার মনে হয় না। অনেকেই মনে করেন যে কংগ্রেস আসলেও এরকম মনে করতেন যে কেন এলো, কিন্তু আসলে ঐক্যের দরকার আছে, এটা প্রয়োজন মানুষ বুঝেছেন। এবং সেই ঐক্যের জন্য আমাদের একটা আন্দোলন করতে হয়, স্ট্রাগল করতে হয়, সংগ্রাম করতে হয়। আবার এই সংগ্রাম গড়ে তোলার জন্য ঐক্যের প্রয়োজন আছে। না, তাহলে এখন কি করবেন? আরাবুলের জন্য সিপিআইএম এর কর্মীরা এই রাজ্যে একটা আলোচনা, এই রাজ্যে কি এটা একটা বড় আলোচ্য বস্তু? এই রাজ্যে এখন বড় আলোচ্য বস্তু হচ্ছে যে তৃণমূলের এই অপশাসনকে সরাতে হবে এবং বিজেপিকে কিছুতেই এখানে ঢুকতে দেওয়া যাবে না। যতটা মমতা ঢুকিয়েছেন বিজেপিকে খাল কেটে কুমিরার মতো করে, সেই খালের জল শুকিয়ে কুমিরকে আবার উত্তর ভারতে পাঠিয়ে দেওয়া হবে। এই উত্তরবঙ্গে বিশেষ করে মালদায় গতকাল রাত থেকে তুমুল গণ অভ্যুত্থান কার্যত শুরু হয়েছে এসআইআরের বিরুদ্ধে। আপনি যে বাম গণতান্ত্রিক এবং বৃহত্তর ধর্মনিরপেক্ষ কাঠামোর কথা বলছেন, এই যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থান কি তাতে কোনো বাড়তি মনোবল যোগাচ্ছে? আমি ঠিক অভ্যুত্থান শব্দটা এখন ব্যবহার করছি না, কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে মানুষ, কেন্দ্র এবং রাজ্য সরকার, তাদের যে এক্সিকিউটিভ প্রশাসন, বিডিও থেকে সিও থেকে ইসিআই পর্যন্ত, তাদের উপর আস্থা হারিয়েছে। তারা একটা ভোটার লিস্ট ঠিকমতো করতে পারেনি এবং বায়াস তৈরি করেছে। যারা নিরপেক্ষভাবে একটা ভোটার তালিকা তৈরি করতে পারে না, তারা কখনো নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করতে পারে না। এজন্য আমরা বামপন্থীরা প্রথম থেকে বলেছিলাম আগে একটা নির্ভুল ভোট লিস্ট, ভোটার তালিকা হোক, তারপরে ভোট হোক, এবং এখনও সে কথা আমরা বলে যাচ্ছি। এবং ইলেকশন কমিশন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আসলে আমাদের দেশের যে আইনসভা আছে সেখানে এমন লোকজন গিয়েছে যারা আইন করার পরিবর্তে লুট চুরি করতে ব্যস্ত, যার ফলে নির্বাচিত জনপ্রতিনিধি ফেল করেছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন আস্থা হারায়, যখন ফেল করে, ব্যর্থ হয়, তখন এক্সিকিউটিভস, আমলা অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এখানে। এবং গোটা দেশে বিজেপি এবং তৃণমূলের আমলে এই অফিসার ডোম, যারা আমলাতন্ত্র, যারা হচ্ছে অফিসার, যারা হচ্ছে বিডিও থেকে একেবারে চিফ সেক্রেটারি পর্যন্ত, প্রশাসনে একেবারে সাধারণ আইসি থেকে ডিজিপি পর্যন্ত, তারা দলদাস হয়ে যাওয়াতে আইন মোতাবেক কাজ করেনি বলে, যেমন ভোটার লিস্টটা ঠিকমতো তৈরি করতে পারলো না, তারা ফেল করলো। কারণ এক্সিকিউটিভদের মমতা পাওয়ারফুল করেছেন, মোদি পাওয়ারফুল করেছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, পঞ্চায়েত পুরসভা থেকে আরম্ভ করে বিধানসভা লোকসভারও তাদের কোনো ভূমিকা নেই। এক্সিকিউটিভদের দিয়ে মনে করেছেন তাদের দিয়ে চালাবেন, পুলিশকে দিয়ে দল পরিচালনা করবেন, যার ফলে এখন যে আন্দোলন সংগ্রাম হোক, মানুষের যেই অভিযোগ হোক, সামনে পুলিশকে ঠেলে দেওয়া হয়। এবং পুলিশও অসহায় মতো করে, তারা জানে না ক্রাউড ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে। এর আগে তৃণমূলের এমএলএ এই মুর্শিদাবাদে গাড়ি চাপা দিয়ে পালিয়েছিলেন নির্বাচনের আগে, গত নির্বাচনের আগে। আর এবারে দেখা গেল যে পুলিশ বিডিও তারা হচ্ছে মানুষের ওপর গাড়ি চালিয়ে দিয়ে চলে গেল। কিন্তু এই শক্তিটা জনশক্তিকে কখনোই প্রতিরোধ করতে পারবে না। আইন যখন অন্যায়কে প্রশ্রয় দেয় বা অন্যায় যখন আইন হয়ে যায়, তখন প্রতিরোধই হচ্ছে একমাত্র বিকল্প। এবং এক্সিকিউটিভ ফেল করলো বলে, প্রশাসন ফেল করলো বলেই তো জুডিশিয়ারিকে রাখা হলো। তাহলে ন্যায়ালয় যদি ন্যায় না করতে পারে, বিচার ব্যবস্থা যদি বিচার না দিতে পারে, তাহলে মানুষ যাবে কোথায়? দক্ষিণপন্থীরা বলবে আরও বেশি পুলিশ, আরও বেশি বাহিনী, আর দরকার হলে মিলিটারি নামাও। আর বামপন্থীরা বলবে আরও বেশি মানুষ, আরও মানুষকে আরও বেশি কাছাকাছি আসতে হবে, কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত মিলিয়ে অগ্রসর হতে হবে। তাহলে এটা শ্রীলঙ্কা কাণ্ড হবে না লঙ্কা কাণ্ড হবে, সেটা ঠিক করবে মানুষের অংশগ্রহণ। বামপন্থীরা চায় আমরা এখানে শ্রীলঙ্কা কাণ্ড ঘটাই। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যদি রাষ্ট্রপতি নির্বাচন শেষ অবধি জারি হয়ে যায়, আপনারা কি সেটাকে সমর্থন করবেন অথবা প্রশ্নই ওঠে না। আমরা বলেছি নবান্নকে শায়েস্তা করতে হলে এ রাজ্যের জনগণই যথেষ্ট। কোনো 56, কোনো 356 কোনো প্রয়োজন নেই। যখনই ভোট আসে এসব সুযোগ তৈরি করে তৃণমূলের বিজেপি কিছু নেতারা, এবং মানুষের মধ্যে একটা ভয় বা আতঙ্ক তৈরি করার জন্য। কিন্তু নির্বাচনের মাধ্যমে মানুষ নিজের ওপরে যে গঠিত অপরাধগুলো হয়েছে তার জনগণ বিচার করবে। অভয়াকাণ্ড থেকে কান্দুনি হোক বা এই ভোটাধিকার হোক, যদি বিচারালয় না করে, তাহলে মানুষকে সেই বিচার নেওয়ার জন্য শেষ পর্যন্ত এগিয়ে আসতে হবে।